গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেককেই গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আবার অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকের আমাদের আলোচনার বিষয় বা টুডে ডিসকাশন টপিক ইজ ওয়েস্ট বেঙ্গলে যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ হয়ে থাকে এসএলএসটি প্রসেস। এসএলএসটির মাধ্যমে দুটো প্রসেসে হয়ে থাকে। আমরা জানি যে একটি এসএসসি, একটি এমএসসি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন। আপকামিং খুব সামনাসামনি আমাদের এমএসসির এক্সাম হতে চলেছে। কিন্তু আমরা যদি এমএসসি এবং এসএসসি সিলেবাস ফলো করি তাহলে আমরা যে বিষয়টি দেখতে পাবো যে ইউনিট যে 8 অর্থাৎ অষ্টম অধ্যায় যে বিষয়টির উপরে আমাদেরকে চর্চা করতে হবে, সেই চর্চার বিষয় হলো মেন্টাল হাইজিন অর্থাৎ মানসিক স্বাস্থ্যবিজ্ঞান। তো এই টপিকের উপরে আমার যে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার ডিসকাশন নিয়ে আজকের আমার এই আলোচনা। তো এইটি হচ্ছে এই ইউনিটের উপরে 4 নম্বর ভিডিও অর্থাৎ পার্ট 4। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এর আগে 3টি ভিডিও আলোচনা হয়েছে, সেখানে 100 থেকে 150 প্রশ্ন আমি আলোচনা করেছি। তোমরা এই প্লে লিস্টে বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। আবারও বলছি, এখানে আমি বেশ কিছু প্রশ্ন রেখেছি এবং অন্যান্য ভিডিওর মতোই বা আলোচনার মতোই আমি রিলেটেড বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে কথা দিচ্ছি, আমি আলোচনা করব এবং প্রায় আমি কথা রাখছি প্রায় 40 থেকে 50টি প্রশ্ন তোমরা যদি খেয়াল করো আজকে আলোচনা করব। তো একেবারে আর কথা বাড়াবো না। যারা চ্যানেলে নতুন হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে নেবে। চ্যানেলটি সম্পূর্ণরূপে আমার এডুকেশন সাবজেক্ট এবং এডুকেশনাল ইনফরমেশনের উপরে আমি ভিডিও করে থাকি। আমরা চলে যাব, এক এক করে প্রশ্ন আলোচনা করব এবং রিলেটেড পাশাপাশি ডিটেলস কিছু আলোচনা করে নিব। তো দেখো, আমরা ফার্স্ট প্রশ্ন আজকে দেখতে পাচ্ছি, একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য নিম্নলিখিত কোন বিষয়টির উপরে নির্ভর করে? খেয়াল করো কি বলছে, যে কি বলছে না, একজন ব্যক্তি যার মানসিক স্বাস্থ্য, এটা অবাক করার বিষয়, কারণ আমরা বেশিরভাগ জন শারীরিক স্বাস্থ্য নিয়েই ব্যস্ত থাকি, যে কিভাবে শরীর ঠিক থাকবে, কোন খাদ্য খেলে শরীর ভালো থাকবে, বা কোন খাবারগুলো বা ব্যায়াম করলে যোগাসন করলে শরীর ভালো থাকবে, কিন্তু আমরা ভুলে যাই যে এর পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ খুব গুরুত্বপূর্ণ, কারণ দুটি রিলেটেড, একসঙ্গে সম্পর্কযুক্ত। আমাদেরকে মানসিক স্বাস্থ্যের দিকেও ধ্যান দিতে হবে। তো ওগুলো ডিটেলসের বিষয়ে ওখানে যাব না, আমার একটু আলোচনা বেড়ে যে বসে থাকবে। আমরা সরাসরি প্রশ্ন দেখব। একজন ব্যক্তির কি বলছে, মানসিক স্বাস্থ্য নিম্নলিখিত কোন বিষয়টির উপরে নির্ভর করে? শারীরিক সাম্যাবস্থা ও বাস্তব পরিস্থিতির মান্যতা। এই জায়গায় যে বলতে চাইছে, এটি কি বলছে, যে শারীরিক সাম্যাবস্থা অর্থাৎ ব্যক্তি যে পরিবেশে বসবাস করে, যে পরিবারে থাকে, সেটা একটা সাম্যাবস্থা অর্থাৎ একটা ঠিকঠাক পরিবেশ, এটা নির্ভর করে। সেই সঙ্গে বাস্তব পরিস্থিতির মান্যতা অর্থাৎ ব্যক্তি কি করবে, যে বাস্তব পরিস্থিতি, বাস্তবে যেটা ঘটছে বা যেটা ঘটতে পারে সেইটাকে মেনে নেওয়া। তার মানে এটা নির্ভর করে অবশ্যই শারীরিক সুস্থতা। ব্যক্তির মানসিক স্বাস্থ্যের সঙ্গে শারীরিক সুস্থতা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ শারীরিকভাবে সুস্থ থাকলে তবেই সে মানসিকভাবে সুস্থ থাকবে, অর্থাৎ সঠিক চিন্তা, সঠিক যুক্তি, সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। তার মানে এটাও এর সঙ্গে নির্ভরশীল মানসিক স্বাস্থ্যের সঙ্গে। সিএ বলছে বংশগত প্রবণতা, অর্থাৎ একজন ব্যক্তি যে জন্মগতভাবে মা বাবার কাছ থেকে যে প্রবণতা নিয়ে আসে, তার বুদ্ধি, তার স্মৃতি, তার চিন্তা ক্ষমতা, এই যে বিষয়গুলো, এগুলো নিশ্চয়ই তার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। সেই জায়গা থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো এক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। উপরে সবগুলি মানসিক স্বাস্থ্যের উপরে নির্ভরশীল, মানে মানসিক স্বাস্থ্যের সঙ্গে নির্ভর। নেক্সট আমরা 2 এর প্রশ্ন দেখে নেব। 2 এর প্রশ্ন কি বলছে দেখো, 2 এর প্রশ্ন বলছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান শব্দটি এসেছে কোন শব্দ থেকে? খেয়াল করো কি বলছে, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। এখান থেকে কিন্তু খেয়াল করবো অনেকগুলো প্রশ্ন আমি এখানে আলোচনা করব, যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান মানে আমরা একবারে ইউনিটের মেন যে জায়গা, মেন্টাল হাইজিন। তো মানসিক স্বাস্থ্যবিজ্ঞান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লাতিন শব্দ, বি এ গ্রিক শব্দ, সি এ জার্মান শব্দ, ডি এ সংস্কৃত শব্দ। তো খেয়াল করবে, যে মনে রাখবে যে অপশন বি গ্রিক শব্দ থেকে এসেছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান শব্দটি, গ্রিক শব্দ। তো কি না, দেখো, মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো, ইংরেজি শব্দ কি হচ্ছে, মেন্টাল হাইজিন। এই মেন্টাল হাইজিন শব্দটি এসেছে হাইজিয়া, গ্রিক শব্দ হাইজিয়া থেকে। এই হাইজিয়া শব্দের অর্থ হলো স্বাস্থ্যের দেবী। আবারও কতগুলো বিষয় বলছি দেখো, মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে মেন্টাল হাইজিন। এই মেন্টাল হাইজিন শব্দটি এসেছে গ্রিক শব্দ হাইজিয়া থেকে। এই হাইজিয়া শব্দের অর্থ হলো স্বাস্থ্যের দেবী। আচ্ছা, নেক্সট আমরা স্লাইডে চলে যাব। 3 এর প্রশ্ন কি বলছে দেখো, 3 এর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি মানসিক স্বাস্থ্যের মূল উদ্দেশ্য? নিচে যে অপশনগুলি আছে তার মধ্যে বলছে মানসিক স্বাস্থ্যের মূল উদ্দেশ্য, বা এটা আমি অন্যভাবে বলতে পারি মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্য, এটাও ভাবতে পারো যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্য কি। অপশন এ বলছে ব্যক্তির মানসিক সুস্থতা রক্ষা করা। অবশ্যই মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের লক্ষ্য হবে বা উদ্দেশ্য হবে ব্যক্তি কিভাবে মানসিকভাবে সুস্থ থাকবে সেই দিকে রক্ষা করা, সেইটা সুস্থতা রক্ষা করা।
বিয়ে বলছে বিকারগ্রস্ত ব্যক্তি রোগ নিরাময়, মানে যারা বিকারগ্রস্ত অর্থাৎ মানে কোনো রোগের শিকার বা মানসিকভাবে কোনো সিদ্ধান্ত সঠিক চিন্তা যুক্তি করতে পারে না, তাদেরকে বিকারগ্রস্ত বলছে, তাদের রোগ নিরাময়, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা। সে বলছে সামাজিক পরিবেশে সুষম ব্যক্তিত্ব গড়ে তোলা, মানে সামাজিক জীব হিসাবে মানুষকে তার সোশ্যাল যে পরিবেশ সেখানে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অর্থাৎ সুষম ব্যক্তিত্ব গড়ে তুলতে হয়। তো এটাও হচ্ছে উদ্দেশ্য। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ওপরের সবগুলি। নেক্সট আমরা 4 প্রশ্ন দেখে নেব। 4 প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোনটি মানসিক স্বাস্থ্যের লক্ষণ, অর্থাৎ যেটা আমাদের বলছে যে আইডেন্টিফিকেশন, বা কোন বিষয়টা দেখলে বা কোন ব্যক্তির মধ্যে কোন আচরণগুলো দেখলে আমরা বলবো সেই ব্যক্তি মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি, এরকমও ভাবতে পারো। আবার মানসিক স্বাস্থ্যের লক্ষণ, কোন কার্যকলাপ কোন আচরণগুলো বলবো যে মানসিক স্বাস্থ্যের লক্ষণের মধ্যে পড়ছে, আমরা দেখে নেব কোনটি পড়ছে। অপশন এ শারীরিক মানসিক প্রাক্ষয়িক ভারসাম্য বজায় রাখা, মানে ব্যক্তি যদি তার শারীরিকভাবে মানসিকভাবে এবং প্রাক্ষয়িক ভারসাম্য অর্থাৎ রাগ ভয় ঘৃণা ভালোবাসা, যে প্রক্ষোভ কন্ট্রোল ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যদি তার প্রক্ষোভকে না কন্ট্রোল করতে পারে তাহলে তার ব্যক্তিত্ব কেন তার সম্পূর্ণ ভারসাম্য আস্তে আস্তে হারাবে। কারণ দেখো, আমার রাগ হয়েছে, রাগ দিয়ে ভেঙে দিলাম কোনো কিছু, আমার অহংকার বেড়ে যাচ্ছে, আমি জানি অহংকার খারাপ, সেগুলো কন্ট্রোল করতে হবে। তার মানে প্রাক্ষয়িক ভারসাম্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এখানে 3টে এটা স্বাস্থ্যের লক্ষণের মধ্যে পড়ছে। বি হচ্ছে আত্মনির্ভরশীলতা, সে নিজের উপরে নির্ভরশীল হবে, আত্মমর্যাদা, নিজের প্রতি মর্যাদাবোধ থাকবে এবং আত্মসচেতন, মানে কোনো কিছু বিষয় সম্পর্কে সে সচেতন থাকবে, এটাও লক্ষণ পড়ছে। এইগুলো ব্যক্তির মধ্যে যদি থাকে তাহলে মানসিক স্বাস্থ্যের সে অধিকারী। সি হচ্ছে উদ্যমে পরিশ্রমী, মানে যেটা বলা হয় পরিশ্রমী ব্যক্তি, কাজ করতে পছন্দ করে এবং যুক্তিবাদী, তিনি যুক্তিতে কোনো কিছু বিষয়ে কথা বলেন যুক্তি সহকারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি ওপরে যতগুলি বিষয় সবগুলি হচ্ছে মানসিক স্বাস্থ্যের লক্ষণের মধ্যে পড়ছে, মানে এই আচরণগুলো দেখা গেলে বা এই বৈশিষ্ট্যগুলো দেখা গেলে আমরা বলবো সেই ব্যক্তি মানসিক স্বাস্থ্যের অধিকারী। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে দেখো 5-এ কি বলছে। 5-এ বলা হচ্ছে যে একজন মানুষ কিভাবে বিভিন্ন পরিবেশগত চাহিদা পূরণে সক্ষম হয়। একজন মানুষ কিভাবে বিভিন্ন পরিবেশগত, মানে পরিবেশ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তো বিভিন্ন পরিবেশগত চাহিদা পূরণে সক্ষম হয় ও নিজস্ব দক্ষতাকে কাজে লাগায়, তা সঙ্গতি বিধানে কোন মডেলে উল্লেখ করা। এখানে একটা বিষয় জানতে হবে, এই যে আমি মডেলগুলো উল্লেখ করেছি এইরকম সঙ্গতি বিধানের মডেল তৈরি হয়েছে, যে কিভাবে হয় মানুষ কিভাবে তার মানে সঙ্গতি বিধান করে। তো এই যে জায়গাটি এখানটি কোন মডেলের মধ্যে পড়ছে, যে একজন মানুষ কিভাবে বিভিন্ন পরিবেশগত চাহিদা পূরণে সক্ষম হয় ও তার নিজস্ব দক্ষতায় কাজে লাগায়, তার সঙ্গতি বিধান কোন মডেলে উল্লেখ করা হয়েছে। ট্রেস মডেল, বি হচ্ছে ইন্টিগ্রেটি মডেল, সি হচ্ছে হোমিওস্টেটিস মডেল, আর ডি হচ্ছে ট্রেস ট্রেন মডেল। তো এক্ষেত্রে মনে রাখবে এটি হচ্ছে অপশন এ, ট্রেস মডেলের মধ্যে পড়ছে এই বিষয়টি। নেক্সট আমরা 6-এর প্রশ্ন দেখে নেব। 6-এর প্রশ্ন বলছে সঙ্গতি বিধানের ক্ষেত্রে ট্রেস ট্রেন মডেলটি ব্যবহার করা হয়েছে তা পদার্থবিদ্যার কোন নীতি অনুসারে। ক্লিয়ার করছি প্রশ্ন। আমি আগে বললাম, আগের যে অপশনগুলো দেখতে পাচ্ছ এই অপশনগুলো সবগুলি হচ্ছে সঙ্গতি বিধানের এক একটি মডেল, যেখানে সঙ্গতি বিধান নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো তার মধ্যে সঙ্গতি বিধানের ক্ষেত্রে যে মডেল, সঙ্গতি বিধানের ক্ষেত্রে ট্রেস ট্রেন মডেল, ধরো একটা মডেল, সঙ্গতি বিধানের ক্ষেত্রে এটা একটা মডেল, এটি ব্যবহার করা হয়েছে পদার্থবিদ্যার একটা নীতি অনুসরণ করে। সেই নীতিটা কি, এটা হচ্ছে মূল, মানে একটা কথায় সোজা কথা বলা যাচ্ছে যে এই ট্রেস ট্রেন মডেলটি সঙ্গতি বিধানের একটা মডেল যা পদার্থবিদ্যার একটা নীতি অনুসরণ করেছে, সেটা কোন নীতি বা কোন ল পড়ছে। অপশন এ লুকস ল, আর বি হচ্ছে হকিস ল, আর সি হচ্ছে ইউনিভার্সাল ল, ডি হচ্ছে ল অফ ইউনিটি। তো মনে রাখবে এটি যে পদার্থবিদ্যার একটি নীতি অনুসরণ করা আছে হকিস ল, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা নেক্সট স্লাইডের নেক্সট প্রশ্নে চলে যাব। 6টি প্রশ্ন আলোচনা করলাম। আচ্ছা, 7-এর প্রশ্ন। 7-এর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন মনোবিদ বলেছেন হেরিডিটি সাপ্লাইজ অফ প্রিডিসপোজিং কন্ডিশন ফর অ্যাডজাস্টমেন্ট, যেটাকে বাংলায় বলা হচ্ছে মানুষ বংশগতির ধারায় সঙ্গতি বিধানের প্রবণতা লাভ করে। বলছে নিচে 4 জন মনোবিদের নাম তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে একজন কোন মনোবিদ এই কমেন্ট করেছেন যে হেরিডিটি সাপ্লাইজ অফ প্রিপোজিং কন্ডিশন ফর অ্যাডজাস্টমেন্ট, যেটিকে বাংলায় বলা হচ্ছে, আমি উল্লেখ করেছি বাংলাতেও তুলে ধরেছি, মানুষ বংশগতির ধারায় মানে বংশ পরম্পরায় সঙ্গতি বিধানের প্রবণতা লাভ করে। মানে ইনি বলতে চাইছেন যে মানুষ বংশগতভাবেই তার সঙ্গতি বিধানের প্রবণতাটা লাভ করে ফেলে। এটি কে বলেছেন? উলম্যান, বি হচ্ছে হারফিল্ড, সি হচ্ছে ওয়ালিন, আর ডি হচ্ছে রেমন্ড। তো এটি বলেছেন অপশন সি, ওয়ালিন। আমরা নেক্সট 8-এর প্রশ্ন দেখে নেব। 8-এ কি বলা হচ্ছে দেখো।
8 বলছে নিম্নলিখিত কোনটি সুষ্ঠু সংগতি বিধানের শর্ত। কি বলছে? সুষ্ঠু মানে একটা উত্তম বা ভালো সংগতি বিধানের শর্ত কোনটি পড়ছে? শারীরিক সুস্থতা ও আত্মবিশ্লেষণ, অবশ্যই ব্যক্তি শারীরিকভাবে সুস্থ হবে এবং আত্মবিশ্লেষণ নিজেকে বিশ্লেষণ করতে পারে। মানে কিরকম, যে আমি কি ঠিক করছি, আমি যে কাজটা করছি এটা কি ঠিক হচ্ছে আদৌ, আমি অন্যের ক্ষতি করছি এটা কি ভালো করছি, বা আমি যদি অন্যের পাশে দাঁড়াই সেটা কি ঠিক হবে। মানে এই যে বিষয় যে নিজেকে বিশ্লেষণ করছি কোনটা ঠিক কোনটা ভুল, তার মানে এটাও শর্তের মধ্যে পড়ছে সঙ্গতি বিধান। বি হচ্ছে বাস্তবকে মেনে নেওয়া ও আস্থাভাজন ব্যক্তি, মানে সেই ব্যক্তি যে সুষ্ঠু সঙ্গতি বিধানের অধিকারী হবে সে অবশ্যই বাস্তবকে মেনে নেবে, সেই সঙ্গে আস্থাভাজন হবে, অর্থাৎ তার আস্থাভাজন ব্যক্তি তার মধ্যে কাছাকাছি থাকবে। যে সঙ্গতি বিধান করতে গেলে কি হবে, তার পাশাপাশি এমন কয়েকজন ব্যক্তি থাকবে যার কাছে সে সেই বিষয়গুলো আলোচনা করতে পারে, যেটাকে বলছে আস্থাভাজন ব্যক্তি। সি হচ্ছে সক্রিয়তার অভ্যাস, মানে সে সবসময় অ্যাক্টিভ থাকবে, অভ্যাস সক্রিয়তা। আর বি আর সেই সঙ্গে বলছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সবগুলি সঙ্গতি বিধানের শর্ত। সেই জায়গা থেকে আমরা অপশন ডি হলো অ্যান্সার। 8-এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, ওপরে সবগুলি। আমরা নেক্সট স্লাইডে চলে যাব, আমরা 9-এর প্রশ্ন দেখে নেব। এখানে হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন কথার অর্থ কি। দেখো, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন কথাটি একই অর্থে ব্যবহার করা হলেও দুটো একটু বেসিক ডিফারেন্স আছে। এমনিতে একটু নর্মালি আমি বলি, এর অনেক বিস্তারিত ডিসকাশন, কিন্তু সোজা কথায় মনে রাখবে যে অ্যাডজাস্টমেন্ট মানে সঙ্গতি মানে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া বা নিজের মতো করে পরিবেশকে গড়ে তোলা। কিন্তু অ্যাডাপ্টেশন মানে যেটা মেন বোঝায় সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার পরিবেশে পার্টিকুলার পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া বা নিজেকে গড়ে তোলা। যেমন ধরো মরুভূমিতে ক্যাকটাস জাতীয় গাছে যে মোমের পলেপ, মানে কি সেখানে বাষ্পমোচনটা রোধ করার জন্য অটোমেটিক তার সেই ক্যাকটাস জাতীয় গাছে কি হয়েছে, মোমের পলেপ তৈরি, যাতে বাষ্পমোচনটা কন্ট্রোল করে দেয়। মানে এইরকম একটা পার্টিকুলার পরিবেশে যখন সেটাকে খাপ খাওয়ানো মানানো, সেটা হচ্ছে অভিযোজন বলা হচ্ছে। আর যে কোনো পরিস্থিতি বা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া বা পরিবেশে পরিবর্তন করে নেওয়া, এটাই হচ্ছে মানে আমাদের কি অ্যাডজাস্টমেন্ট। তো আমরা এখানে দেখবো যে অ্যাডপ্টেশন অর্থাৎ অভিযোজন কথার অর্থ কি, পরিবেশকে নিয়ন্ত্রণে আনা, না টিকে থাকা, না মেনে চলা, না প্রতিকূল। তাহলে এখানে আমি বলে দিলেই বুঝতে পারছো যে টিকে থাকতে হবে। তাই মরুভূমিতে ক্যাকটাস জাতীয় গাছ কি করলো, মোমের পলেপ অটোমেটিক সেই জায়গায় বিবর্তনের ধারায় এসে পৌঁছালো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, টিকে থাকা। প্রতিকূলতার জন্যই মেনে চলা নয়, টিকে থাকা। অ্যাডপ্টেশন কথার অর্থ হচ্ছে টিকে থাকা পরিবেশে। নেক্সট আমরা 10-এর প্রশ্ন দেখে নেব। 10-এর প্রশ্ন হচ্ছে পরিবর্তিত দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার কৌশলকে বলা হয়। পরিবর্তিত দৈনন্দিন মানে ধরো দৈনন্দিন যে পরিবেশ সেটা পরিবর্তিত, জীবনের বিভিন্ন সমস্যা, মানুষ জীবন মানেই বিভিন্ন সমস্যা, আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিজস্ব সমস্যা নিয়ে ভুগছি। সমস্যার ক্ষেত্রে স্থিতাবস্থা মানে স্থিতাবস্থা মানে কি, সেটাকে কন্ট্রোল, স্থিতাবস্থা বজায় রাখার কৌশলকে, তার মানে বোঝাচ্ছে জীবন মানেই সমস্যায় ভরা, দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যায় স্থিতাবস্থা মানে একটা কন্ট্রোল মতো জায়গায় আনা। তো এই যে বজায় রাখা, এটা কি কৌশল বলছে, হোমিওসিস, বি হচ্ছে ডিফেন্স মেকানিজম, আর সি হচ্ছে হোমিওস্টেটিস, সি হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। তো এখানে মনে রাখবে যে এটি হচ্ছে আমাদের অপশন সি, হোমিওস্টেটিস, হোমিওস্টেসিস। তাহলে এটা হচ্ছে এই বিষয়। আর ডিফেন্স মেকানিজম মানে প্রতিরক্ষণ কৌশল, যখন ব্যক্তি কোনো ক্ষণস্থায়ী রূপে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খায় নেই, মানিয়ে নেয়, তখন সেটাকে বলছে ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষণ কৌশল। আমরা নেক্সট এতে চলে যাব। তো দেখো, অনেকে আমাকে বারবার বলেছে যে প্লে লিস্ট বানানোর, আমি চেষ্টা করব প্লে লিস্ট বানিয়ে দিলে তোমাদের সুবিধা হয়, আমি বুঝতে পারছি। তো আমি চেষ্টা করব ওটা বানিয়ে দেওয়া, তাতে তোমাদের অনেকের সুবিধা হবে। ইউনিট অনুযায়ী আমার প্রত্যেকটি ইউনিট অনুযায়ী প্রায় 5টি 6টি 7টি বিভিন্ন ইউনিটে ভিডিও হয়ে গিয়েছে, সেটা করে দিলে তোমাদের সুবিধা হবে। তো আমি চেষ্টা করব সামনাসামনি এই মানে সিস্টেমটি আমি রেডি করার। আসলে আমি সব কিছু জানি না, আমার বলতে অসুবিধা নেই যে কিছু কিছু সেট আমি জানি না বা সময়ের অভাবে সেটা করে ওঠা হয়নি। তো যাই হোক, আর কথা বাড়াবো না। 11-এর প্রশ্ন আমরা দেখে নেব। 11-এর প্রশ্ন হচ্ছে হোমিওস্টেটিস, যেটা আমরা আগের প্রশ্নে বললাম হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস শব্দটির উদ্ভাবক হলেন। স্থিতাবস্থা বজায় রাখা বলেছে, যে পরিবর্তিত যে কোনো সমস্যার সঙ্গে স্থিতাবস্থা বজায় রাখা কি বলছে, হোমিওস্টেটিসিস, স্টেসিস ঠিকই আছে। তো সেটা আমরা সেখানে দেখলাম, কিন্তু এখানে বলছে উদ্ভাবক কে এই কথাটির, কার্ল মিনিঞ্জার, আর ডিএ বলছে হার্টফিল্ড, আর সি হচ্ছে ডব্লিউ.বি. ক্যানন, আর ডিএ বলছে ডব্লিউ.বিয়ার্স। তো এখানে মনে রাখবে এই কথাটির উদ্ভাবক হলেন কে না, ডব্লিউ.বি. ক্যানন, হোমিওস্টেসিস। 12-এর প্রশ্ন আমরা দেখে নেব। 12 বলছে ফ্রয়েডের মতানুসারে যৌন শক্তি বা লিবিডো ব্যক্তিসত্তার কোন সাংগঠনিকের অংশ।
দেখো আমরা যদি দেখি যে ফ্রয়েডের যে মনসমীক্ষণ তত্ত্ব আছে, তো এখানে আমরা কতকগুলো বিষয় দেখতে পাই, চেতন, প্রাক চেতন, অবচেতন, এই মনের একটা সংগঠন দেখি, তার সঙ্গে সঙ্গে উনি মনের যে কতকগুলো সংগঠনকে দেখিয়েছেন যে ইদ, ইগো, সুপার ইগো, এই তিনটে ভাগ দেখেছেন। কিন্তু এছাড়াও ওনার তত্ত্বে একটা বিষয় দেখা যায় যে যেটাকে আমরা লিবিডো বলি, যৌন শক্তি বা লিবিডো যেটা বলছি। তো ফ্রয়েডের মতানুসারে এই যে যৌন শক্তি বা লিবিডো ব্যক্তি সত্তার কোন সাংগঠনিকের অংশ, মানে এই যে সাংগঠনিকগুলো আমরা দেখতে পাচ্ছি ইডিগো, সুপার ইগো এবং যৌন প্রবণতা কিসের অংশের মধ্যে পড়ছে? তো মনে রাখবে এটা হচ্ছে অসৎ, যেটি ঈদ। সমস্ত ধরনের লোভ, লালসা, কামনা বাসনার প্রতীক হচ্ছে ঈদ। মানে ধরে রাখো এখানটা একটু আমি বলে দিচ্ছি যে ফ্রয়েড তার মনের সংগঠনকে তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে চেতন, একটা প্রাক চেতন, একটা অবচেতন। চেতন মনের অংশটা খুব কম, মানে আমাদের মনে যে সমস্ত বিষয়গুলো মানে পার্মানেন্টলি ভাবে থাকে সেটা চেতন মন। আর অবচেতন হচ্ছে বড় জায়গা, যেগুলো আমরা এই কোথাও কোনো একটা ঘটনা দেখলাম আবার ভুলে গেলাম, মানে অংশটা বড়। আর প্রাক চেতন হচ্ছে চেতন আর অবচেতনের মাঝের অংশ। আর এই ঈদ, যেটা ঈদ বলতে চাইছেন ফ্রয়েড, যে সমস্ত ধরনের মানুষের লোভ, লালসা, কামনা বাসনার প্রতীক হচ্ছে ঈদ। মানে যত অসামাজিক কাজ হচ্ছে সেটা ঈদের কাজ। আর ইগো হচ্ছে নীতিবোধ গুণ সম্পন্ন। ইগো কি করে, যে সেইটাকে কন্ট্রোল করে, অসামাজিক কাজকে আটকানোর চেষ্টা করে এবং অধিসত্তায় দুইয়ের মধ্যে সেটাকে দ্বন্দ্বের সামাল দেওয়ার চেষ্টা করে সুপার ইগো। যেমন ধর একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো তুমি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছ, এটা কারো বাগান পড়েছে, খুব সুন্দর সুন্দর আম হয়েছে, তোমার মনে হচ্ছে এই বাগান থেকে আমটা পেড়ে নি। তারপরে তুমি পারতে যাচ্ছ, আবার তোমাকে কেউ একটা আটকাচ্ছে, তুমি পারলে না। তার মানে তুমি ভাববে যে তোমার মধ্যে ইগো বেশি আছে, তাই তোমাকে খারাপ কাজটা করতে দিল, মানে চুরি করা খারাপ জিনিস তাকে বলে দেন না উনি, তো তোমাকে আটকে দেবে। কিন্তু তোমার মধ্যে যদি ঈদের পরিমাণ বেশি থাকে তাহলে আমটা পেড়েই নেবে। মানে যখন দেখবে যে আমরা অসামাজিক কাজে জড়িয়ে পড়ি, তার মানে জানবে ঈদের পরিমাণ বেশি থাকার জন্য আমরা বেশি অসামাজিক কাজে জড়িয়ে পড়ি। এর মধ্যে ইগো থাকে, তিনি নীতিবোধ গুণ সম্পন্ন হয়। একটু বেড়ে যাচ্ছে মনে হচ্ছে একটু ডিটেলস আলোচনা করতে গিয়ে। নেক্সট আমরা 13 প্রশ্ন দেখে নেব। অপসঙ্গতি নির্ধারণের ক্ষেত্রে পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্টটি কোন মনোবিদের তৈরি? দেখো কি বলছে, অপসঙ্গতি নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির মধ্যে যে অপসঙ্গতিমূলক দিকগুলো থাকে, সঙ্গতি বিধান করতে না পারাকে অপসঙ্গতি বলে, মাল অ্যাডজাস্টমেন্ট বলে। বা যখন বলা যায় যে সঙ্গতি বিধান করতে না পারার জন্য ব্যক্তি বিভিন্ন ধরনের অসামাজিক কাজে বা খারাপ কাজে জড়িয়ে পড়ে, তার সেই অবস্থাটাকে বলছে অপসঙ্গতি। তো এইগুলো নির্ধারণের জন্য পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট তৈরি করেছিলেন কোন মনোবিদ? রোজার্স, মানে যেটা কার্ল রোজার্স বলে থাকি, যেটাকে বেল, টেলর, ক্যাটেল। তো মনে রাখবে অপসঙ্গতি নির্ধারণ পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট যে টেস্ট, সেটি হচ্ছে কার্ল রোজার্সের। 14 যে প্রশ্ন বলছি, অপসঙ্গতি নির্ধারণের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি কোন মনোবিদের? আমি এইভাবেই করেছি যাতে যে টেস্টগুলো আছে তোমাদের সহজ হয়। তো 14 প্রশ্ন হচ্ছে অপসঙ্গতি নির্ধারণের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি হচ্ছে রোজার্স, বেল, টেলর, ক্যাটেল। তো সেটি হচ্ছে বেলের। তাহলে মনে রাখবে পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট সেটা হচ্ছে রোজার্সের, কার্ল রোজার্সের। আর অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি হচ্ছে বেলের। আমরা নেক্সট 15 প্রশ্ন আরেকটি প্রশ্ন দেখে নেব এই রিলেটেড। যেমন ধরো অপসঙ্গতি নির্ধারণের ক্ষেত্রে অ্যাংজাইটি স্কেল, অ্যাংজাইটি স্কেল কার? তো অ্যাংজাইটি স্কেল আমি আর ঘুরিয়ে ফিরিয়ে যাব না, সেটি হচ্ছে টেলরের। অ্যাংজাইটি স্কেল যেটি, সেটা টেলরের। তাহলে আমি আবারও রিপিট করে দিচ্ছি, যখন পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট হচ্ছে সেটা রোজার্সের, যখন দেখছে অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি সেটা হচ্ছে আমাদের টেলরের, টেলর নয় বেলের। আর হচ্ছে যখন আমরা অ্যাংজাইটি স্কেল দেখবো সেটা হচ্ছে টেলরের। আমরা 16 প্রশ্ন দেখে নেব। 16 প্রশ্ন হচ্ছে ADHD এর পুরো নাম কি? কি বলছে ADHD এর পুরো নাম কি? অপশনে আছে অ্যাটেনশন ডিফেক্টেড অ্যালোটেড ডিসঅর্ডার। আর সরি, ওখানটা একটা ভুল হয়েছে, আমার একটু মিস্টেক অপশন দেওয়া, এইচ এর অপশন আসছে না, দুঃখিত। আসলে প্রশ্নগুলো সেট আপ করতে গিয়ে তাড়াহুড়ো করে কোনো কারণে ভুল হয়ে গেছে। প্রশ্নগুলো সম্পূর্ণ আমার নিজস্ব সেট আপ। তো দেখো বিয়ে হচ্ছে অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপারটেনশন ডিসঅর্ডার। আমি আর এত কিছুতে যাব না, আমি অ্যান্সার বলেই দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের মনে রাখবে যে অ্যাটেনশন ডিফিসিট হাইপারটেনশন ডিসঅর্ডার। একটু ভালো করে স্মরণ করে না, বাকিগুলো মাথা থেকে বের করে দাও। মোটামুটি ADHD এর পুরো নাম হচ্ছে অ্যাটেনশন ডিফিসিট হাইপারটেনশন ডিসঅর্ডার। আমরা 16 চলে এসেছি। আমার সেট আপ অনুযায়ী আজকে 20টি প্রশ্ন রেখেছি। এর পরবর্তী নেক্সট পার্ট আমার এই ইউনিটের উপরে 5 নম্বর ভিডিও আমি নেক্সট দিন আপলোড করব। ওখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। আর যদি তোমাদেরকে একটু আমি উপকার করতে পারি, তোমাদের অবশ্যই একটা লাইক আর একটু
কমেন্ট করে জানাবে, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু জানাবে, ওটুকু আমাকে একটা মোটিভেশন দেয়, আমি চেয়েই নিলাম অন্য ভিডিওর মতো। তো 17 প্রশ্ন দেখে নেব, নিম্নলিখিত কোনটি অটিজম এর লক্ষণের মধ্যে পড়ে? নিম্নলিখিত কোনটি অটিজম? অটিজম একটা বৈকল্যের মধ্যে একটা বৈকল্য, বিভিন্ন ধরনের বৈকল্য অর্থাৎ ব্যাধির মধ্যে একটা দিক অটিজম। তো এই কোন লক্ষণটাকে আমরা বলবো অটিজমের লক্ষণ? মনোযোগহীনতা, নেতিবাচক মনোভাব, আর সি হচ্ছে সামাজিকতার অক্ষমতা, আর ডি হচ্ছে অহেতুক চিন্তা। তো জানবে যাদের মধ্যে অটিজম আছে তারা সামাজিকতার অক্ষমতা অর্থাৎ সোশ্যাল রিলেশন এদের ভালো হয় না, সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে না, সামাজিক যোগাযোগ এদের খুব কম হয়, মানে সামাজিক যে মানে যোগাযোগ রিলেশন সেখান থেকে এরা একটু নিজেদেরকে সরিয়ে রাখে। 18 প্রশ্ন আমরা দেখে নেব। এখানে দেখো কতগুলি গুরুত্বপূর্ণ আমরা বিষয় জানতে পারবো 18 প্রশ্ন থেকে। যেমন দেখো, মানসিক ব্যাধির শ্রেণীকরণের জন্য DSM-4 কত সালে প্রকাশিত হয়? খেয়াল করো, আমরা জানি যে মানুষের যে ব্যাধি থাকে, যে পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের ফোবিয়া বা বিভিন্ন ধরনের দিকগুলো আমরা দেখতে পাই ব্যাধি। তো লার্নিং ডিসএবিলিটি, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ডিসএবিলিটি, এগুলো দেখতে পাই। তার মধ্যে আমরা এই সোজা সাপটা যে বিষয়টা দাঁড়াচ্ছে যে মানসিক ব্যাধির একটা শ্রেণীকরণের জন্য DSM তৈরি হয়েছিল, যেটাকে ফুল ফর্ম হচ্ছে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল। কি বললাম? DSM এর পুরো নাম ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল। তো এটা 1 2 3 4 এইভাবেই আছে। তো আমি এমনভাবেই তোমাদের সালগুলোকে এখানে রেখেছি যেখান থেকে তোমরা বুঝতে পারবে। এই জন্যে কি বুঝতে পারবে, দেখো DSM-4 বলেছি আমি, কিন্তু 4 এর অ্যান্সার কিন্তু এখানে আমার অপশন ডি 1994 সাল, মনে রাখবে DSM-4। কিন্তু এখানে দেখো আরো তিনটে প্রশ্ন আমরা জেনে যাব। DSM-1 1952 সাল, DSM-2 1968 সাল, DSM-3 হচ্ছে 1980 আর DSM-4 1994। তাহলে দেখো কতগুলো বিষয় জানতে পারলাম। এইভাবে আমি এগুলো তোমাদের সামনে সেট আপ করছি যাতে রিলেটেড প্রশ্নগুলো তোমাদের হয়ে যায় বা বুঝতে পারো। আবারও বলছি, DSM-1 1952, আর DSM-2 1968, DSM-3 1980 আর DSM-4 1994। তবুও রিসেন্ট DSM-5 হয়েছে, সেইটা সালটাও আমি বলে দিচ্ছি, এখন অপশন নেই নাহলে দিয়ে দিতাম। DSM-5 হচ্ছে 2013 সাল, মনে রেখে দেবে 2013 সালে DSM-5। নেক্সট আমরা আজকের আলোচনার শেষ দুটি প্রশ্ন, নেক্সট ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব, আর খুব সামনেই চলে এসেছে, আমি চেষ্টা করব। তবে এইটুকু বলা, অনেকে এর পরের যে বড় লড়াই, আমরা অনেক দিন হয়নি এসএসসি, তো আশা করি হবে এবং একটা সিট সংখ্যা আশা করা যায় এর ঠিক তুলনায় অনেকটা বেশি থাকবে। তার জন্য আমি যেভাবে ভিডিওগুলো আনতে চাইছি সেটা হচ্ছে, অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাতে পারো আমার গ্রুপ যে আছে গাইড টু এডুকেশন, বা তোমার হচ্ছে কমেন্ট সেকশনেও অবশ্যই জানাতে পারো যে আমি চাইছি ইউনিট অনুযায়ী কিছু ডিসকাশন, ক্লাসের মতো আলোচনা, তার পাশাপাশি সেইখান থেকে প্রশ্ন, এভাবে আমি কভার করার চেষ্টা করব। আচ্ছা, আর দুটি প্রশ্ন আলোচনা করে নিই। দেখো 19-এর প্রশ্ন কি বলছে, ব্যক্তি বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখে। একটা দিক বাস্তবের যে দিক, সে বাস্তবে নিজেকে নিয়ে চলতে চায় না, সরিয়ে রাখে, এবং নিজের মন গড়া একটা জগতে বাস করে, মানে নিজেই নিজের একটা মন গড়া জগতে বসবাস করে, নিজেকে সেখান থেকে গুটিয়ে রাখে এবং বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখে। এটি কোন ধরনের ব্যাধির মধ্যে পড়ে? সেটা দুশ্চিন্তামূলক ব্যাধি, মনোবিকার, যেটাকে অ্যাংজাইটি বলা হচ্ছে ডিসঅর্ডার, সেরকম না সিজোফ্রেনিয়া, না ম্যানিয়া, না ব্যক্তিত্বের বিশৃঙ্খলা পার্সোনালিটি ডিসঅর্ডার। তো মনে রাখবে এটি হচ্ছে সিজোফ্রেনিয়া। যাদের সিজোফ্রেনিয়ার ব্যাধি বা আক্রান্ত হয় তাদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করে। কি করবে? নিজেকে বাস্তব থেকে সরিয়ে রাখবে আর মনে যোগ। তার মানে এই একটা কনসেপ্ট মাথায় রেখে দাও যে সমস্ত ক্ষেত্রে আমরা দেখবো যে ব্যক্তি নিজেকে বাস্তব থেকে সরিয়ে রাখছে বা নিজের মন গড়া জগতে বসবাস করছে, তার মানে সেটা সিজোফ্রেনিয়া। আচ্ছা, আজকে লাস্ট প্রশ্ন আমরা দেখে নেব। 20 প্রশ্ন কি বলছে, যখন ব্যক্তি ভাবে চারপাশের লোকজন সবাই তাকে নিয়ে কথা বলছে, এরকম কিছু মানুষ থাকে না যে তাকে নিয়ে কেউ কিছুই বলছে না কিন্তু সে সবাইকে সন্দেহ করে বেড়াচ্ছে, যে মনে হয় আমাকে নিয়ে সমালোচনা করছে, মনে হয় আমার নিয়ে কিছু বলে ফেললো। এরকম হয় না যে চারপাশের লোকজন সবাই তাকে নিয়ে কথা বলছে, সমালোচনা করছে, টিটকিরি দিচ্ছে, তখন ব্যক্তির এই অবস্থাকে কি বলা হবে? তখন ব্যক্তির এই অবস্থাটাকে কি বলা হবে? দুশ্চিন্তামূলক বিকার, প্যারানয়েড সিজোফ্রেনিয়া, ম্যানিয়া, না ব্যক্তিত্বের বিশৃঙ্খলা? মনে রাখবে তখন তার অবস্থাকে বলা হবে প্যারানয়েড। সিজোফ্রেনিয়ার যে অনেকগুলো ভাগ আছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে প্যারানয়েড সিজোফ্রেনিয়া, মানে ব্যক্তি যখন ভাবে যে লোকজন তাকে নিয়ে সমালোচনা করছে, টিটকিরি দিচ্ছে, আমাকে নিয়ে মনে হয় সমালোচনা করছে, সবসময় না করলেও এরকম একটা সন্দেহমূলক ভাব থাকে, তখন সেটা হচ্ছে প্যারানয়েড সিজোফ্রেনিয়া। তো 20টি প্রশ্ন এবং রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই আবারও বললাম একটু কমেন্ট আর একটা লাইক। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সার্ভিস সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।